ঠিক আছে, এখন তো ক্লিয়ার না? কথা ক্লিয়ার? আমাকে দেখা যাচ্ছে? ইয়েস। ঠিক হ্যাঁ, আছে। যাচ্ছে যাচ্ছে। আচ্ছা, আমরা একটা মেশিন কল্পনা করি। সেই মেশিনটা কেমন? যে কোনো একটা মেশিন, মেশিনে কি হয়? আমরা মেশিনে কিছু একটা দেই, তার ফলাফল রূপে কিছু একটা পাই। এই যে একটা মেশিন, একটু নিচে করে আঁকি। ধরেন এটা একটা মেশিন। এই মেশিনে আমরা কিছু একটা দিব, আর ফলাফলে নিচ দিয়ে কিছু একটা পাবো। মেশিন মানেই কিন্তু এরকম যে এই নিচে একটা পাত্র আছে, তাহলে আমি যদি এখানে কিছু দেই, নিশ্চয়ই এই মেশিন এমন একটা মেশিন, এর ভিতরে এটা প্রসেস হয়ে, এর ভিতরে এটা প্রসেস হবে, প্রসেস হয়ে এইখানে পড়বে। তো দেখা যাচ্ছে কি যে আমাদের উদ্ভিদ একটা মেশিন, সেই মেশিন কি করে? সেই মেশিন প্রতিনিয়তই গ্লুকোজ উৎপন্ন করে। এখন গ্লুকোজ উৎপন্ন করে কি থেকে? গ্লুকোজ উৎপন্ন করে বায়ুস্থ কার্বন ডাইঅক্সাইড এবং মাটিস্থ পানি থেকে। মানে বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড নেয়, নিয়ে আর মাটির থেকে পানি নেয়, নিয়ে ও কি তৈরি করে? গ্লুকোজ তৈরি করে। তো এইটা হচ্ছে সেই গ্লুকোজ তৈরি করার মেশিন। এখন ব্যাপারটা হলো, তাহলে গ্লুকোজ তৈরি করতে গেলে কি লাগবে? এক নম্বরে লাগবে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, আমার লেখা একটু খারাপ হতে পারে, কারণ হচ্ছে আমার কাছে যে লেখার যে ডিভাইসটা ওইটা এই মুহূর্তে নাই, এই কারণে একটু সমস্যা হচ্ছে, মাউস দিয়ে লিখতে হচ্ছে। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড লাগবে, পানি লাগবে। তাহলে আমি ধরেন যে এর ভিতরে কার্বন ডাইঅক্সাইড দিচ্ছি, এর ভিতরে পানি দিচ্ছি, আর প্রোডাক্ট স্বরূপ এখানে আমি কি পাচ্ছি? এখানে পাবো আমি গ্লুকোজ, C6H12O6। এটা অবশ্যই তোমরা জানো আগে থেকেই। তাহলে গ্লুকোজের সংকেত, এটা হচ্ছে গ্লুকোজের সংকেত, যদি কেউ না জেনে থাকেও তা দেখায় রাখলাম। আর উপরে কি হলো? আমি পানি দিলাম, কার্বন ডাইঅক্সাইড দিলাম, ও প্রসেসিং করে গ্লুকোজ তৈরি করবে। এইটা ফ্যাক্টরটা কি হয় বোঝো। আমাদের যখন উদ্ভিদে প্রচুর পরিমাণে খাদ্য উৎপন্ন হয়, সেই খাদ্যটা কি হিসাবে উৎপন্ন হয়? গ্লুকোজ হিসাবে উৎপন্ন হয়, আর সেই গ্লুকোজটা উদ্ভিদ দেহে সঞ্চিত থাকে। এখন এই সমস্ত জীবজগৎ এই সিস্টেমটার উপরে নির্ভরশীল, আর এই মেশিন একমাত্র একমাত্র উদ্ভিদের ভিতরেই আছে। তুমি যদি বলো যে প্রাণীর ভিতরে ভাই এই মেশিন খুঁজবো, তুমি এই মেশিন কখনো খুঁজে পাবা না প্রাণীর ভিতরে। তুমি কিছুর ভিতরে, তুমি শুধুমাত্র উদ্ভিদের ভিতরে এই মেশিনটা খুঁজে পাবা। এটা একটা স্পেশাল মেশিন। এই মেশিনের কাজ কি? এই মেশিন কার্বন ডাইঅক্সাইড নেয়, পানি নেয়, নিয়ে পানি থেকে কার্বন ডাইঅক্সাইড দিয়ে গ্লুকোজ তৈরি করে ফেলে। ঠিক আছে? কোনো অসুবিধা আছে এইটুকু বুঝতে কারোর? না স্যার। না। আচ্ছা, ঠিক আছে। এখন এই পৃথিবীতে এমন কোনো মেশিন কি আছে তোমরা বলতে পারো? আমাকে একটা মেশিনের নাম বলো তো, যে ভাইয়া অমুক মেশিন, কিন্তু সেটা কোনো শক্তি ছাড়া চলে। আছে এরকম কোনো মেশিন? না। না স্যার, নেই। এই পৃথিবীতে এরকম কোনো মেশিন হয় না যে মেশিনটা শক্তি ছাড়া চলে। তাহলে এই মেশিনকে তুমি একটা শক্তি দিবা না? অবশ্যই মেশিনকে একটা হ্যাঁ। শক্তি দিতে হবে। তো সেই শক্তিটা আমরা হুম। দিচ্ছি, ধরো এইখানে এই মেশিনটার একটা শক্তি দেওয়ার জন্য, ধরো শক্তি হিসাবে কি দিবা? তুমি শক্তি হিসাবে বিদ্যুৎ দাও। এইখান থেকে আমি একটা তার এনে দিয়ে দিলাম। কোনো সমস্যা আছে? সুন্দর করে একটা না। তার এনে ধরো এটা বিদ্যুৎ দিচ্ছি। তাহলে এনার্জি, এনার্জির জন্য আমি ই লিখছি, হ্যাঁ? ইতে হচ্ছে এনার্জি, আপাতত তোমরা বোঝো। এই শক্তিটা এদিক থেকে এদিকে আসছে, এসে এই মেশিনে প্রবেশ করছে। আচ্ছা, বিদ্যুৎ উৎপন্ন হয় কিসে বলো তো? ইলেকট্রনে। না, বিদ্যুৎ উৎপন্ন হয় কিসে বলো? তা তো জানি না। জবাব নাকি? তাদের গুগল লাগাও ভাই, তাদের গুগল লাগাও। তুমি আসবে, এখানে আসো। এই যে ফাইলটা ওর এখানে দেখা দিন তো জবাব দেখি। চুপ করে বসে থাকতে হবে, হ্যাঁ? একদম ভালো, শিখছি। দেখি না আচ্ছা, ঠিক আছে। জবাব। এখন আম্মু ডাকছে, যাও যাও যাও। তাহলে আমরা এখানে কারেন্ট একটা শক্তি দিব। এই শক্তিটা
কি হিসাবে দিবা তুমি? বিদ্যুৎ উৎপন্ন হয় কিসে? একদম বাংলা। এখন প্রকৃতিতে বিদ্যুৎ উৎপন্ন হয় একটা জিনিসেই, কি করে? সূর্যের আলো, তুমি সোলার প্যানেল দাও, দিলে সূর্য বিদ্যুৎ উৎপন্ন হয়, একদম বাংলা কথা। এখানে আর কোনো প্যাচ নাই। তাহলে এখানে সুন্দর করে একটা সোলার প্যানেল তুমি দিয়ে দাও, সুন্দর করে দাও, ট্যাও, একটু চিকন করে একই ভিতরে। এখন দাগ দাগ হয় না সোলার প্যানেল? সুন্দর করে আমরা দাগ দিয়ে দিই যে আমরা একটা সোলার প্যানেল দিলাম। তাইলে এই যে যে ঘটনাটা হচ্ছে, আমাদের কাছে একটা মেশিন আছে, যে মেশিন কি করে, যে মেশিনকে আমরা যদি কার্বন ডাইঅক্সাইড দিই বাতাস থেকে, সেই মেশিন গ্লুকোজ তৈরি করে ফেলে। আর সেই মেশিন চালানোর জন্য আমাদের প্রয়োজন কি বলো? শক্তি। সেই শক্তি আসছে কোথা থেকে? সেই শক্তি আমরা যে কোনো জায়গা থেকেই যদি আমরা শক্তি দিই হবে। তাইলে আমরা কোথা থেকে শক্তি দিব? জেনারেলি প্রাকৃতিক শক্তি কোথা থেকে আসে? প্রাকৃতিক শক্তি সব সূর্য থেকেই আসে। এখন সূর্য থেকে শক্তি ধরতে গেলে কি করতে হয়? একটা সোলার প্যানেল দিতে হয়। তা তো দিলাম সেই সোলার প্যানেল। এইবার ঘটনাটা কি ঘটতেছে? এই যে যে মেশিন, এই মেশিনে শক্তি দিচ্ছে সূর্য থেকে। এখানে আমরা সুন্দর একটা সূর্য আঁকি। ট্যাও, এটা করে দিই। ট্যাও। দিলাম সূর্য। তো সূর্য থেকে শক্তি আসতেছে, এসে সোলার প্যানেলের মাধ্যমে এই মেশিনে ঢুকতেছে। এই যে যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা কি বুঝতে কারোর অসুবিধা হয়েছে বলো তো? সবাই বলো। না, না এটা ক্লিয়ার হচ্ছে আছে। একটা গল্প। এইবার তুমি ব্যাপারটা খেয়াল করো, এইখানে দুইটা অংশ চলে আসছে। কয়টা অংশ? দুইটা। বলো বলো, কথা বলতে হবে সবাই, আমরা খুব মজা করে পড়বো। এখানে ব্যাপারটা চলে আসছে দুইটা অংশ। একটা অংশে ও প্রসেসিং করে মেশিনটার ভেতরে, আর আরেকটা অংশে শক্তি দেয়। এই যে ধরো, এই অংশটা কি করে? শক্তির যোগান দেয়। আর এই অংশটা প্রসেসিং করে প্রোডাক্ট তৈরি করে। তাহলে এখানে অংশ দেখো মোট দুইটা। এখন এই যে যে অংশটা, এইটা, এটা এ বি আমরা নাম দেই সুন্দরভাবে। এটা অংশ এ, এটা অংশ সিস্টেম বি। তাইলে এই যে যে এক, এই যে যে এক নাম্বার সিস্টেমটা এ সিস্টেম, এই এ সিস্টেমটা কি আলো ছাড়া চলতে পারবে কখনো? বলো তো তোমরা। না এই না, সিস্টেমটা আলো ছাড়া চলা সম্ভব না। বি সিস্টেম, এইটা কি আলো ছাড়া চলতে পারবে? চলতে পারবে কিনা বলো? এ সিস্টেম না চললে তো বি সিস্টেমও চলতে পারবে না। হ্যাঁ, এখন কথা হলো, ধরো ধরো যে কোনোভাবে আমি এ সিস্টেম ছাড়াই আমি যে কোনোভাবে শক্তি তাকে দিচ্ছি, যে কোনোভাবে অন্যভাবে আমি শক্তি দিচ্ছি, তাইলে কি চলতে পারবে আলো ছাড়া? পারবে। হ্যাঁ। তাহলে দেখো, বি সিস্টেম যদিও এ সিস্টেমের উপরে নির্ভরশীল, এই বি সিস্টেম এই এ সিস্টেমের উপরে নির্ভরশীল, কিন্তু বি সিস্টেম চলার জন্য সরাসরি কি আলোর প্রয়োজন হয়? না এইটা না, হচ্ছে ব্যাপার, যে এ সিস্টেম সরাসরি আলোর উপরে নির্ভরশীল। এ সিস্টেম আলো ছাড়া কখনোই চলবে না, কারণ আমাদের এইটা হচ্ছে শক্তি উৎপন্নকারী একটা সিস্টেম। এই শক্তি আসতেছে কোথা থেকে? সূর্যের আলো থেকে। আর বি সিস্টেমটা হচ্ছে শক্তির উপরে নির্ভরশীল। বি সিস্টেমটা কিন্তু আসলে আলোর উপরে নির্ভরশীল না। এখন আমি যদি যে কোনোভাবে তাকে শক্তি দিই, ও চলতে পারবে মোটামুটি। তাইলে এ সিস্টেম প্রত্যক্ষভাবে, মানে সরাসরি সরাসরি ভালো বাংলা হচ্ছে প্রত্যক্ষভাবে। এ সিস্টেম যদিও প্রত্যক্ষভাবে নির্ভরশীল, বি সিস্টেমটা প্রত্যক্ষভাবে নির্ভরশীল পরোক্ষভাবে। যে ও এ বির পরে নির্ভরশীল, আর সরি, বি এ এর পরে নির্ভরশীল, আর এ যেহেতু আলোর পরে নির্ভরশীল, সেহেতু ওই পরোক্ষভাবে বিও আলোর উপরে নির্ভরশীল হয়। ঠিক আছে? কোনো অসুবিধা আছে? না, না ঠিক আছে। এইবার ঘটনাটা ঘটতেছে, এই এ সিস্টেমকে যখন আলো দিচ্ছি তখন কি হচ্ছে বলতো? আমাদের উদ্ভিদের মাটি থেকে কি ওঠে? পানি ওঠে। মানে উদ্ভিদদের মাটি থেকে যে বস্তুগুলো গ্রহণ করে, তার সব থেকে গুরুত্বপূর্ণ বস্তু কোনটা? পানি। নাকি কোনো সন্দেহ আছে? হুম, প্রচুর না পরিমাণে পানি না, সব সময় মাটি থেকে উঠতে থাকে। সুতরাং উদ্ভিদের ভিতরে এই কার্যক্রম, এই মেশিনটা কোথায় আমি বলছিলাম প্রথমে? উদ্ভিদের ভিতরে। এটা সম্পূর্ণ উদ্ভিদের ভেতরে। তাহলে আমরা যা যা চিন্তা করতেছি এগুলো কিন্তু উদ্ভিদের ভেতরে চিন্তা করতেছি। তাইলে উদ্ভিদের ভিতরে পানির কোনো অভাব নাই। তাইলে এই সিস্টেমটা এখানে কি হয়? মনে করো এই যে যে শক্তি, এটা তো একটা শক্তি।
এই শক্তিটাই যে আমি লিখছি যে ই হিসেবে লিখছি, তাহলে ইটা তো আর ই না, ইটা তো কোনো একটা সিস্টেমে আসতে হবে, মানে কোনো একটা মাধ্যমে আসতে হবে নাকি? শক্তিটা কি হিসাবে আসে এর ভিতর থেকে? এর ভিতরে মনে করো যে আমাদের তো তার দিয়ে ওই খাম্বা থেকে রুমের ভিতরে কারেন্ট আসে, কিন্তু এই সোলার প্যানেলের এইখান থেকে এইখানে কি কারেন্ট যায় নাকি অন্য কিছু যায়, এটা আমাদের একটু জানতে হবে। তাহলে কি যায় সেটা আমরা একটু দেখি। দেখো প্রথমে এটা থাকে হচ্ছে পানি। এই পানিটা ভাঙে, এই যে সূর্যের আলো এই শক্তি পাচ্ছে, শক্তি পেয়ে কি হচ্ছে, হাইড্রোজেন ভাঙতেছে, হাইড্রোজেন হচ্ছে প্লাস কি হচ্ছে, অক্সিজেন হচ্ছে প্লাস ইলেকট্রন হচ্ছে। এই যে এই ব্যাপারটা কি বোঝা গেছে, কোনো অসুবিধা আছে? না। আচ্ছা, এই যে যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা কিন্তু আমি সমতা করিনি, তোমরা পরবর্তীতে বই দেখে সমতা করে নিও, সমতাটা মেন, আমি কনসেপ্টটা বোঝাচ্ছি মূলত। তাইলে এইখানে পানি ভাঙতেছে কে, পানি ভাঙতেছে কে, এই পানিটা ভাঙতেছে কিন্তু এইখানে, বুঝা গেছে? এই সোলার প্যানেল যেটাকে বলছিলাম সূর্যের আলোকে শক্তিতে পরিণত করে, এই সোলার প্যানেলে ভাঙতেছে হচ্ছে পানি। তাইলে পানিটা ভাঙতেছে কোন শক্তি, সৌরশক্তি। সৌরশক্তি। এই সৌরশক্তি মানে কি, সৌরশক্তি মানেই আলো, এতে কি কারোর কোনো সন্দেহ আছে? না। না। তাইলে সৌরশক্তি মানে যদি আলো হয়, আলোর ইংলিশ হচ্ছে ফটো। আর কোনো কিছু ভেঙে ফেলা, কোনো কিছু ভেঙে ফেলা, এইটার ইংলিশ হচ্ছে লাইসিস। যে কোনো কিছু, পৃথিবীর যে কোনো কিছু ভেঙে ফেলে যদি চুরমার করে ফেলো তুমি, সেটাকে বলা হবে হচ্ছে লাইসিস। তাহলে ফটো দ্বারা কোনো কিছু যদি ভেঙে ফেলা হয়, সেটাকে আর কি আমরা ফটোলাইসিস বলতে পারি? হ্যাঁ। এইটা হচ্ছে সেই খেলা, যে কি আলোর সাহায্যে পানি ভেঙে হাইড্রোজেন, অক্সিজেন এবং ইলেকট্রন তৈরি হচ্ছে। এইটা কি করতেছে তাইলে, আলো পানিটাকে ভেঙে ফেলতেছে। ফটো কাউকে লাইসিস করে দিলে সেই প্রক্রিয়াটার নাম আমরা দিচ্ছি ফটোলাইসিস। খুব সুন্দর প্রক্রিয়া, এটা মুখস্থ করার কিছু না, এটা মিনিং অনুযায়ী। তাহলে তোমাকে যদি আমি বলি যে ফটোলাইসিস কি, বলো, বলতে পারবা? বলো তো যে কোনো একজন। ফটোলাইসিস, হাবিব বল। বল ভাই। বলো হাবিব, বলো, যা পারো তাই বলো, কোনো অসুবিধা নাই। আলোক শক্তির সাহায্যে উদ্ভিদ তার যে শক্তি উৎপন্ন করে এবং সেটাকে ব্যবহার করে গ্লুকোজ তৈরি করে, যে প্রক্রিয়ার মাধ্যমে, তাকে বলা হয় ফটোসিনথেসাইস। হ্যাঁ, এখন আমাদের আরেকটুখানি কনসেপ্টটা আমরা ক্লিয়ার করি। এই সম্পূর্ণ, দেখো আমি যে ছবিটা এতক্ষণে আঁকছি, এই সম্পূর্ণ প্রক্রিয়াটা হলো ফটোসিনথেসিস। আর এই ফটোসিনথেসিসের ভিতরে কিন্তু আমি দুইটা জিনিস লিখছি, একটা হচ্ছে এ বিক্রিয়া, মানে এ সিস্টেম, এ মেশিন, একটা বি মেশিন। এ মেশিনটা কি করে, শক্তি উৎপন্ন করে, আর বি মেশিনটা সেই শক্তি দিয়ে কি করে, গ্লুকোজ উৎপন্ন করে, সেটা পরে। তাহলে আমরা একটা নিয়ে আলোচনা করতেছি, আর একটু ভালো করে বোঝো, যে এইখানে যে সূর্য শক্তিকে কাজে লাগায়ে এইখানে যে সোলার প্যানেলটা আমি আঁকছিলাম, এই এ সিস্টেম, বি সিস্টেম আপাতত বাদ, আপাতত বি সিস্টেমের এতটুকু বাদ। তাহলে এই এ সিস্টেমটা যে সৌরশক্তিকে কাজে লাগায় পানিটাকে ভেঙে ফেলতেছে, এটা জাস্ট একটা সিস্টেম। কি করে, এ সিস্টেম সৌরশক্তিকে কাজে লাগায় পানিটাকে ভেঙে এই যে এই জিনিসগুলোতে পরিণত করে, এই যে যে সিস্টেমটুকু, শুধু এইটুকু হলো ফটোলাইসিস। তুমি হচ্ছে যেটা বলছো সেটা সম্পূর্ণ হয়ে গেছে, অসুবিধা নেই। এটা হচ্ছে সামনে গিয়ে আমরা আরো দেখবো যে সামনে আরো কি কি আছে, কিন্তু আমরা শুধুমাত্র এইটুকু নিয়ে আপাতত আলোচনা করছি, যে পানিটাকে ভাঙার যে প্রক্রিয়া, পানি ভেঙে চুরমার করে ফেলতেছে, কিসে চুরমার করে ফেলতেছে, সূর্যের আলো, সূর্য রশ্মি, এইটাকে বলতেছে হচ্ছে ফটোলাইসিস। ফটো দ্বারা ভাঙতেছে, কি ভাঙতেছে, ফটো দ্বারা লাইসিস করতেছে, কি লাইসিস করতেছে, পানির লাইসিস হচ্ছে, এই ঘটনাটা হচ্ছে এই যে, ঠিক আছে? হুম। তাহলে ফটোলাইসিস কি এবার ফাইন বলো তো। ফটোলাইসিস হচ্ছে সূর্য থেকে শক্তি নিয়ে হচ্ছে দুইটা জিনিস ভাঙছে। কি দাঁড়া দেখতেছি। সূর্য থেকে শক্তি নিয়ে দুইটা জিনিস না, শুধুমাত্র পানি ভেঙে ফেলতেছে, এইটাই ফটোলাইসিস। ও
পানি ভেঙে বিভিন্ন যৌগ তৈরি করতেছে নাকি? পানি ভেঙে যা যেমন তৈরি করে H2O, ফেলুক, পানি ভাঙলে কি আর, পানির H, ভিতরে আছে কি, দাঁড়াও এই দাঁড়াও বাবা এই দেখো পানি, হাইড্রোজেন আর অক্সিজেন। পানির ভিতরে আছে কি, এই যে H2O, তার মানে হাইড্রোজেন আছে আর অক্সিজেন, তা পানি ভাঙলে বের হবে কি, পানির ভিতরে আছে মনে করো হাইড্রোজেন আর অক্সিজেন, তা পানি ভাঙলে কি ইয়ে বের হবে, বাঘ বের হবে? না, হাইড্রোজেন আর অক্সিজেন বেরোবে। হাইড্রোজেন আর অক্সিজেন, আর হাইড্রোজেন আর এর ভিতরে যে কোনো অনুপরমাণুর ভিতরে প্রচুর ইলেকট্রন থাকে, কিন্তু কোনো যৌগ ভেঙে ফেললে ইলেকট্রন বের হয়, এটা স্বাভাবিক ব্যাপার, সাধারণ জ্ঞান এটা। হুম, তাহলে হাইড্রোজেন বের হবে, অক্সিজেন বের হবে, ইলেকট্রন বের হবে, এটা কমন সেন্স, কোনো হুম, অসুবিধা আছে? তাহলে না। এই যে পানি ইলেকট্রন ভেঙে, বেরোবে কেন পানি ভাঙলে? হ্যাঁ পানি ভাঙলে ইলেকট্রন বেরোবে কেন? হ্যাঁ, এই দেখো, এই যে হাইড্রোজেন কি হাইড্রোজেন আকারে বের হয় না H প্লাস আকারে বের হয়? H+। তাহলে H প্লাস যদি বের হয়, তাহলে এখানে একটা ও, ইলেকট্রন ছিল না, সেই ইলেকট্রনটা গেল কই, সেই ইলেকট্রনটাই যে বুঝছি। মানে ভেঙে সব আলাদা ও, আলাদা হয়ে গেছে, বুঝছি। বুঝা গেছে? তাহলে হুম, ফটোলাইসিস, এটা নিয়ে কারোর কোনো কনফিউশন আছে আর? না। আমি আবারও বলতেছি, এই যে যে দুইটা বিক্রিয়া, এই দুইটা বিক্রিয়ার ভিতরে এক নাম্বার বিক্রিয়ায় কি হয়, পানি ভেঙে হাইড্রোজেন, অক্সিজেন এবং ইলেকট্রনে পরিণত হয়। পানি ভেঙে হাইড্রোজেন, অক্সিজেন এবং ইলেকট্রনে পরিণত হয়। পানিটা ভাঙে কে? আলো ভাঙে, সূর্যের আলো বা ফটো। এই জন্য ফটো হুম, যেহেতু এইটাকে ভাঙতেছে, ফটো যেহেতু এটাকে লাইসিস করতেছে, এই কারণে এটার নাম ফটোলাইসিস। তাহলে ফটোলাইসিস কি? সূর্যের আলোর সাহায্যে পানি ভেঙে অক্সিজেন, হাইড্রোজেন এবং এবং ইলেকট্রন তৈরি করার যে ব্যাপারটা, এইটা হলো ফটোলাইসিস। ঠিক আছে, কোনো অসুবিধা হুম, আছে? না। এইবার, না। এইবার ঘটনাটা দেখো, এইখানে তাইলে এই ইলেকট্রন যেটা আছে, ইলেকট্রনটা এই পাশ দিয়ে যাবে, হ্যাঁ? এই ইলেকট্রনটা মূলত আপাতত তোমরা যতটুকু বোঝো সে অনুযায়ী মনে রাখো যে ইলেকট্রনই শক্তি আকারে যায়, ধরো তোমরা যতটুকু বোঝো, সামনে দেখবো আসলে কি শক্তি আকারে যায়, এখন এটা মনে রাখো, বুঝলা? তাহলে শক্তি আকারে কি যাচ্ছে? হুম, ইলেকট্রন। ইলেকট্রন একটা চার্জ পার্টিকেল, মানে ইলেকট্রনের চার্জ আছে না, হুম, আর হাইড্রোজেন এরও চার্জ আছে না, হ্যাঁ, প্লাস। হাইড্রোজেনের প্লাস চার্জ, মাইনাস ওর মাইনাস চার্জ প্লাস চার্জ। তাহলে এই যে যে চার্জ, এই চার্জগুলোই ধরো শক্তি আকারে যাচ্ছে, ধরো আপাতত কোনো অসুবিধা আছে তাইলে? কারণ চার্জ না। এমনি নিজে শক্তি নিয়ে ঘুরে, কারণ চার্জ আকর্ষণ বিকর্ষণের ক্ষমতা রাখে না। হুম, তাহলে যে আকর্ষণ বিকর্ষণের ক্ষমতা রাখে নিশ্চয়ই তার কিছু শক্তিও আছে, মানে হুম, আকর্ষণটাই তো একটা শক্তি, অথবা বিকর্ষণটা, মানে তোমরা যা যা বোঝো, যে অনুযায়ী বোঝো সেই অনুযায়ী বোঝো, বাংলা বোঝো, বাংলা কথা। তাহলে যেহেতু আকর্ষণ ক্ষমতা নিয়ে ঘোরে কিছুটা, তাহলে এর কিছুটা শক্তি আছে নিশ্চয়ই, হুম, এতে তো কারো কনফিউশন নাই। হুম, তাহলে ইলেকট্রন গেল, হাইড্রোজেন গেল, বাকি থাকলো কি বলতো? অক্সিজেন। অক্সিজেন। এই তো। তাইলে এই অক্সিজেনটা যদি আমি এই পাশ দিয়ে বের করে আকাশে বাতাসে ছেড়ে দিই, তোমাদের কারোর কোনো অবজেকশন আছে? না। না। তাইলে এবার দেখো ব্যাপারটা বোঝো, আমরা যে অক্সিজেন পাই, তোমরা সারা জীবন পড়ছো না যে বাবা, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন উৎপন্ন হয়, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আমরা উদ্ভিদ থেকে অক্সিজেন পাই, পড়ছো সারা জীবন? হুম, হুম, এই সেই হ্যাঁ স্যার। অক্সিজেন কোথা থেকে আসতেছে দেখলা ব্যাপারটা? হুম। হ্যাঁ। এই হচ্ছে সেই অক্সিজেন, যেটা কোথা থেকে আসে, এই অক্সিজেনের উৎস কি তাইলে বলো তো? সূর্যের আলো। সূর্যের আলো না, মানে সূর্যের আলো শক্তি, পানি। উৎস হলো পানি। স্যার, পানি। ও, পানি। তাহলে পানি থেকে আসতেছে এই অক্সিজেনটা, তাইলে হুম, আমরা যে মাটি থেকে যে পানি ওঠে, ওই পানিটাই সূর্যের আলোর সাহায্যে ভেঙে অক্সিজেন হয়ে আকাশে উঠে যায়, আর আমরা সেই অক্সিজেন, এই সব অক্সিজেন আসলো আমাদের থেকে। তাহলে এই অক্সিজেন কিন্তু শেষ পানি থেকে আসছে, এতে তো কারোর কোনো কনফিউশন নেই। না। না। এইবার আসো, এবার আমরা যেহেতু শক্তি পাইলাম, সেই শক্তির দ্বারা এই যে এখানে মেশিন আছে আমাদের একটা সুন্দর মেশিন, এই মেশিন, এই শক্তি আসতেছে এই মেশিনের ভিতরে, এই শক্তি এই মেশিনের ভিতরে যখন আসতেছে, বাতাসে তো কার্বন ডাইঅক্সাইড আছে, এতে কোনো সমস্যা আছে কারণ, এতে কোনো কনফিউশন আছে? না। তাহলে না। বাতাসে কার্বন ডাইঅক্সাইড আছে, নিচ থেকে পানি উঠতেছে, মানে ওখানে পানিও আছে, পানির অভাব নেই, যেইখানে আমি আগে কিন্তু বলছি উদ্ভিদের ভেতরে যেইখানে যাই হোক পানির কোনো অভাব নেই, সব জায়গায় পানি আছে। সুতরাং পানিও আছে উদ্ভিদের ভিতরে, আকাশ বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইডও আসছে, আসলে এই সেই জিনিসগুলো এর ভিতরে ঢুকে ইত্যাদি ইত্যাদি করে করে এবার যাকে গ্লুকোজ পড়ছে, এটাকে গ্লুকোজ মনে করো ভরা, বালতি ভরা গ্লুকোজ মনে করো, এটা একটা ফল, গাছের গ্লুকোজ তো গাছের ভিতরে জমা থাকে, এক্সট্রা গ্লুকোজ কি হয়, ফল হিসাবে আমরা খাই, হুম, ঠিক আছে না? হ্যাঁ, তাহলে আমরা যতটুকু বুঝালাম,
এই সম্পর্কে কারোর কোনো কোশ্চেন অথবা কারোর কেউ হুম। কিছু বোঝনি বলো তো? না স্যার, তো কোনো কোশ্চেন নেই। অক্সিজেনটাকে যে কি করে অক্সিজেনটাকে কি করে হয় সেটা একবার বুঝালে ভালো হতো। আচ্ছা, উদ্ভিদের ভিতরে কি পানির কোনো অভাব আছে? না। তাহলে পানি সব জায়গায় আছে, পাতাতেও পানি আছে। এখন এই যে যে সোলার প্যানেল, এইটা হচ্ছে কোথায় আছে? পাতার ভিতরে আছে। কোথায় আছে ফাইম? পাতার ভিতরে। পাতার ভিতরে আছে। এই সোলার প্যানেলের সিস্টেম আছে পাতার ভিতরে। পাতার কাজই ওই। তাইলে এই উদ্ভিদ পাতার ভিতরে পানি আছে, আর উপরে সূর্য আছে, সূর্য থেকে আলো আসতেছে। এই সূর্যের আলো মানেই শক্তি। কোনো অসুবিধা আছে? হুম। এবার না। সূর্যের আলোর শক্তিকে কাজে লাগায়ে এইটাই একটা মেশিন, পাতা নিজেই একটা মেশিন। ওই পাতার হুম। ভিতরে তৈরি হয়, মানে পাতার ভিতরে যে পানি আছে ওই পানিতে সূর্যের আলো লাগে, লেগে পানি যায় ভেঙে, ভেঙে তৈরি হয় হাইড্রোজেন, অক্সিজেন আর ইলেকট্রন। এই হাইড্রোজেন আর হুম। ইলেকট্রনটা শক্তি হিসাবে আরেকটা মেশিনের ভিতরে, মেশিন বি এর ভিতরে প্রবেশ করে। আর অক্সিজেনটা যেহেতু প্রয়োজন না, এখানে অক্সিজেনের নিজের কোনো শক্তি নাই, সে অক্সিজেন বাতাসে উড়ে যায়। ও, বুঝতে পারছি। তাহলে এই অক্সিজেনটা আসলে কিভাবে? পানি ভেঙে। পানি ভাঙছে কোথায়? হুম। পাতায়। পাতায় কেমন করে পানি ভাঙছে? কারণ সূর্যের আলো পড়তেছে, সূর্যের আলোর ভিতরে শক্তি থাকে, এটা আমরা জানি। আর এই হুম। যে যে প্রক্রিয়া, পানি ভাঙার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা যেহেতু পানি, এটার নাম মুখস্থ করার দরকার নেই, তুমি নাম মুখস্থ করেই পাগল হয়ে যাও। এটা হচ্ছে পানি ভাঙার প্রক্রিয়া। তাহলে কি দ্বারা ভাঙতেছে? আলো দ্বারা। আলোর ইংরেজি কি? ফটো। আর ভাঙার ইংরেজি কি? লাইসিস। তাহলে এই প্রক্রিয়াটার নাম হচ্ছে ফটোলাইসিস। এটা মুখস্থ করার জিনিস না, এটা ওয়ার্ড মিনিং অনুযায়ী দিছে নাম। আর কারোর কোনো কোশ্চেন বলো? না। তাহলে আমাদের সাথে আর আছে কে? মেহেদি আছে, আরেকজন। মেহেদি নেই, কারেন্ট চলে গেছে। ও, কারেন্ট চলে গেছে। এখন আছে হচ্ছে নাসির উদ্দিন পাটোয়ারি। নাসির উদ্দিন, বুঝতেছো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই যতটুকু আমরা বললাম বা যতটুকু আমরা কথা বুঝাইলাম, এর ভিতরে কি কারোর কোনো প্রকারের কোনো কনফিউশন আর কোনো কোশ্চেন আছে? নাসিরুদ্দিন বলো। ভাইয়া, কোনো সমস্যা নাই। না স্যার, আমার ক্লিয়ার হয়ে গেছে। একদম ক্লিয়ার না? হ্যাঁ। এবং সবথেকে মজার একটা কথা শুনে রাখো, যদিও বেশি লোকজন নাই, তারপরেও তোমরা অত্যন্ত ভাগ্যবান। আমি যখন ইন্টারমিডিয়েটও না, তোমরা 9 যাবে, 10 যাবে, 11 যাবে, 12 যাবে, তারপরে হচ্ছে এইচএসসি পরীক্ষা। আমি অনেক অনেক এইচএসসি পরীক্ষার্থীকেও পড়াই যারা এই সিম্পল কনসেপ্টটুকু বোঝে না। আর এই সিম্পল কনসেপ্টটুকু বোঝা না কারণে এই অধ্যায়গুলো তাদের কাছে আজীবন, জনম জনম ধরে তাদের কাছে এই অধ্যায় একটা ভয়ের নাম। বুঝলে? জাস্ট এই কনসেপ্টটুকু না বোঝার কারণে। তোমরা যে কত বড় ভাগ্যবান, এইটা তোমরা বুঝবা কি করে জানো? টেস্ট করবা। সেটা হলো, ওই যে তোমরা যখন তোমাদের ব্যাচমেট, বন্ধু বান্ধবের সাথে গল্প করবা, তখন তোমরা এই জিনিসটা যত সহজে তাদের সামনে উপস্থাপন করতে পারবা, তোমরা দেখবে এইটা এইটা কি আসলে কঠিন লাগছে বলো তো, নাসিরুদ্দিন? না স্যার, একদম সহজ। কিন্তু তোমাদের ব্যাচমেটদের সাথে যখন আলোচনা করবা, এই অধ্যায় নিয়ে যখন আলোচনা করবা, দেখবা কি বলবে যে এই অধ্যায় থেকে কঠিন আর এই পৃথিবীতে কিছু নাই। কালকে কালকে না, মানে যখন তোমাদের এই অধ্যায় পড়াবে তখন তুমি ইয়ে করে দেখবা। আর টিচাররা এই অধ্যায় যে কি করে আমি বুঝি না। সারা জীবন পড়লাম, কি কঠিন মঠিন করে পড়ায়, বই দেখায়, পড়াইতে পড়াইতে পাগল করে ফেলে। তারপরে কি হয়? কিচ্ছু বুঝিনি স্যার। কিছুটা মুখস্থ টুখস্থ করে যায়, খানিকটা পরীক্ষার খাতায় যে লিখে আসি, তারপরে শেষ। খুব কঠিন অধ্যায়। আসলে এই কনসেপ্টটুকু বুঝতে হবে, ব্যাপারটা কি। একটা, এইটা দুইটা অংশ। একটা অংশ হচ্ছে আলো দ্বারা পানি ভাঙে, তাহলে পানি ভেঙে কি হয়? অক্সিজেন তৈরি হয় আর শক্তি উৎপন্ন হয়। সেই শক্তিটা আরেকটা মেশিনে যায়, মেশিনে যেয়ে কি হয়? ওই শক্তি দ্বারা কার্বন ডাইঅক্সাইডকে ব্যবহার করে গ্লুকোজ উৎপন্ন করে। এইটা হচ্ছে ব্যাপার। এই ব্যাপারটা তোমরা আগামী 4 বছর পড়বা, তাও দেখবে তোমাদের অনেক ফ্রেন্ড এটা বোঝে না। তাইলে আমরা একটু বইয়ে যাই। এইসব আমরা দেখাবো, অসুবিধা নেই। আমাদের সালেকশন বিশ্লেষণ যেটা, এটা একটু দেখে আসি। সালেকশন বিশ্লেষণে কি হয় বলো তো?
এই যে সেই ঘটনা। কার্বন ডাইঅক্সাইড আছে? জি স্যার। 6CO2 আছে। ও কত ওই যে ইয়ে পড়ে, সমতা পড়ে। ও তো সমতা করছে, বিক্রিয়ার সমতা করছে। পানি হ্যাঁ। আছে? হুম। হুম। জি স্যার। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় মেশিনের বিক্রিয়া দেখাচ্ছি আমি। কার্বন ডাইঅক্সাইড আর পানি ব্যবহার করে কি তৈরি করছে? গ্লুকোজ তৈরি করছে। গ্লুকোজ। এটা হচ্ছে দ্বিতীয় মেশিনের বিক্রিয়া। বিক্রিয়া বি এটা। তাহলে এটা বুঝতে কোনো অসুবিধা হলো? না। এই না। বিক্রিয়া মুখস্থ করতে গিয়ে মানুষের মাথা খারাপ। তাহলে কি হয়? অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড মানে কার্বন ডাইঅক্সাইড আর পানি ব্যবহার করে গ্লুকোজ তৈরি করলো, আর ওই যে ১ নম্বরে অক্সিজেন উৎপন্ন করছিল এটা। আর এই পানিও কিছু উৎপন্ন করে। বুঝলাম? তাহলে এই বিক্রিয়াটা একটু মুখস্থ করতে হয়। তা মুখস্থ তো আমাদের হয়ে গেছে। আমাদের কিছু কার্বন ডাইঅক্সাইড লাগবে আর কিছু পানি লাগবে। উৎপন্ন হবে কি? গ্লুকোজ উৎপন্ন হবে, অক্সিজেন উৎপন্ন হবে, সবকিছুর সাথে কিছু পানি উৎপন্ন হয়। এটা মানে তেমন কঠিন কিছু না বা মনে রাখার কিছু না। তাহলে এই জিনিসটা। আর এই সমতাটা একটু দেখে নিতে হবে। দেখ কার কত? ৬ অণু গ্লুকোজ, ১২ অণু পানি। তাহলে ১ অণু মানে ১ অণু গ্লুকোজ, সরি ৬ অণু কার্বন ডাইঅক্সাইড ১২ অণু পানির সাথে এই যে বিক্রিয়া করে ১ অণু গ্লুকোজ, ৬ অণু পানি, ৬ অণু অক্সিজেন। সহজ বিক্রিয়া। এই দেখো সেই কাহিনী আসতেছে। এই যে সূর্যের আলোর সাথে করতেছে। এইসব কি আমরা দেখব সামনে। আমরা যা পড়ছি সেটা একটু দেখি। আচ্ছা। আমরা এই জায়গায় ২ টা পর্যায় পড়ছিলাম না? একটা আলোক নির্ভর পর্যায়। হুম। একটু বলে দিই তোমাদেরকে। এর ভিতরের এই ১ নাম্বার পর্যায় আলোক নির্ভর নাকি আলোক অনির্ভর? আলোক নির্ভর। আর ২ নাম্বার পর্যায়? আলোক অনির্ভর। এখন অনির্ভর না বলে আমরা একটু নিরপেক্ষ বলি। ব্যাপারটা বোঝো। কারণ বি নাম্বার বিক্রিয়া এইটা আলো থাকলেও চলে, না থাকলেও চলে। হুম। তাহলে ও হচ্ছে নিরপেক্ষ, ও কিছু জানে না, আলোর সাথে ওর কোনো সম্পর্ক নেই। বাবা তোমরা আলো যা করবা করবা, এ বিক্রিয়া বুঝে পারবো কি? আমি ওসবের ভিতরে নাই। আমি কি জানি? তুমি আমার শক্তি দিবা, আমি কাজ করব। আমি আলো নির্ভরও না অনির্ভরও না, আমি হচ্ছে আলোক নিরপেক্ষ। ঠিক আছে? হুম। তাহলে এ নাম্বার হচ্ছে আলোক, বলো। নির্ভর। আর বি নাম্বার আলো নিরপেক্ষ। 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 অনির্ভর বলার দরকার নেই, নিরপেক্ষ বললে সাদা খুশি হন। তো এই দেখো আলোক নির্ভর। তা আলোক নির্ভর পর্যায়ে কি হয় বলো তোমরা? আলোক নির্ভর পর্যায়ে হচ্ছে আলো দিয়ে কি অক্সিজেন, আলো দিয়ে অক্সিজেন বাতাসে ছেড়ে দেয়। আলো দিয়ে হচ্ছে পানি ভাঙে, ফটোসিনথেসিস ভাঙলে করে। অক্সিজেন বাতাসে উড়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই জায়গায় ২ টা পর্যায়। এই দেখো। একটা হচ্ছে আলোক নির্ভর পর্যায় আর একটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। তাহলে এতে তো কোনো সমস্যা নেই। এবার কি আছে এর ভিতরে আমরা দেখব। আমি দেখাচ্ছি আগে ব্যাপারটা কি হয়। দেখে নিই তোমাদের বইয়ে কি আছে। ও তোমাদের বইয়ে তো কিছুই নাই। ও তাহলে তো আমাদের পড়া শেষ। বাহ! কি মজা। আচ্ছা, তাইলে উদ্ভিদের ভেতরে শক্তি আদান-প্রদান হয় কিভাবে? এটা আমরা একটু দেখে আসি। দেখো এডিপি, হ্যাঁ? হুম। এডিপি এইটার ফুল মিনিং হচ্ছে অ্যাডিনোসিন ডাইফসফেট। এটা মুখস্থ করতে হয়। একটা জিনিস মুখস্থ করতে হবে না? তাহলে এডিপি মানে অ্যাডিনোসিন ডাইফসফেট। ডাই মানে কত? ডাই মানে ২। তাহলে অ্যাডিনোসিন ডাইফসফেট। তাহলে ডাই মানে ২। আবার এ পি দিই, মাঝখানটা ফাঁকা থাকে। তাহলে ফসফেট কয়টা? এই পিতে হচ্ছে ফসফেট। কয়টা? তাহলে অ্যাডিনোসিন ডাইফসফেট। তাহলে ফসফেট কয়টা? ২টা নাকি? ২টা। ডাই মানে ২। তাহলে ফসফেট কয়টা? ২টা। এতে তো কোনো সন্দেহ নেই। এবার এর সাথে আমি যদি আরেকটা ওই যে পড়ছো না ফসফেট, ফসফেট তো একটা যৌগ। রসায়নে পড়ছো না? হুম। সেই ফসফেট এটা। হুম। এই যে জায়গায় সব রাসায়নিক ব্যাপার স্যাপার, অসুবিধা নেই। তাহলে এটা কি? এটা বোঝাবুঝির কিছু নাই।
এটা শুধু এইটুকু জেনে রাখো যে এডিপি তার মানে হচ্ছে অ্যাডিনোসিন ডাইফসফেট, তার মানে দুইটা ফসফেট। এতে তো কোনো, এটা তো বোঝাবুঝির কিছু নাই, হুম। তাইলে আচ্ছা স্যার, হ্যাঁ বলেন। শোনেন, আমার হচ্ছে 11টায় পলাস্তারের ব্যাচ আছে আর 7 মিনিট বাকি আছে, তো কি করবো? কি করবেন? আপনার এখনই শেষ করে দিচ্ছি। আচ্ছা, আচ্ছা। 7 মিনিট বাকি, তাতে 5 মিনিট লাগবে না? আপনি তাহলে পড়ান এরে। ও, আর কে কে আছে, কয়জন আছেন এখানে? হাবিব আছে একজন। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। আর 2 মিনিট পরে আমি ছেড়ে দিচ্ছি। হাবিবের সাথে আচ্ছা, একটু গল্প সল্প করবো একটু পরে। দাও ফাহিম, তাহলে এডিপি মানে কত এটা দেখে চলে যাও তুমি। এডিপি মানে কি, কয়টা ফসফেট? দুইটা। দুইটা ফসফেট। তাইলে এর সাথে যদি আমি আরেকটা ফসফেট যুক্ত করি, ফসফেটের ইয়ে হচ্ছে, ফসফেটকে পিআই দিলে বুঝবা যে এটা ফসফেট। এর সাথে যদি আরেকটা ফসফেট যুক্ত করি তাহলে সেল দুইটা ফসফেট। তাহলে এই পাশে আসলে এই বিক্রিয়া শেষে কয়টা ফসফেট হবে মোট? তিনটা। তাহলে তিনের, তিনকে বলা হয় ট্রাই। কি বলা হয়? ট্রাই। তাহলে এই পাশে ছিল অ্যাডিনোসিন ডাইফসফেট, এই পাশে এসে হবে অ্যাডিনোসিন কি ফসফেট? ট্রাইফসফেট। ট্রাইফসফেট। এটা মুখস্থ করা করে কিছু না, এটা একটু বোঝার জিনিস। তাহলে অ্যাডিনোসিন ডাইফসফেটের সাথে একটা ফসফেট যুক্ত করলে হইলো অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এই একটা বিক্রিয়া, এটা বোঝাবুঝির কিছু নাই। এখন মজা হচ্ছে কি, এই অ্যাডিনোসিন ডাইফসফেটের সাথে যখন তুমি ফসফেট যুক্ত করবা তখন এইখানে অটোমেটিক কিছু শক্তি এর সাথে যুক্ত হয়ে যাবে, এটা তুমি ঠেকাইতে পারবা না। তাহলে এই শক্তি যুক্ত হয়ে একটা মজা হয়ে গেছে এই জায়গায়। তাইলে তুমি যখন এই এটিপিটা ভাঙবা, এবার উল্টো বিক্রিয়া করো তো। এটিপি, মনে করো এই কাহিনী হয়েছিল, এবার তুমি এটিপি ভাঙতেছো, মনে করো হাতুড়ি দিয়ে এক বাড়ি মারছো। এই মনে করো বড় একটা হাতুড়ি, এই হাতুড়ি দিয়ে তুমি এক বাড়ি মারছো এটিপির পরে ধাম করে। কি হয়েছে তাইলে বলো তো, কি কি উৎপন্ন হবে? এডিপি এডিপি। প্লাস আর একটা ফসফেট আচ্ছা, উৎপন্ন হবে। ফসফেট। আর কি উৎপন্ন হবে? আর শক্তি। শক্তি উৎপন্ন হবে। একটা মজা না? হ্যাঁ। এখন এই মজাটা বিজ্ঞানীরা কাজে লাগাইছে। বিজ্ঞানীরা আসলে কাজে লাগায়নি, প্রকৃতিতে আগের থেকেই হচ্ছে লক্ষ লক্ষ বছর ধরে, কিন্তু বিজ্ঞানীরা আবিষ্কার করছে। মজাটা কি, তুমি যদি কোথাও এটিপি পাও তাইলে তুমি শক্তি পাচ্ছ। এটা কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এই মজাটা কিন্তু হয়েছে যে তুমি যদি কোথাও এটিপি পাও, সেই এটিপি ভাঙতে পারলে শক্তি বের হয়ে যাচ্ছে। এবং সব থেকে মজার ব্যাপার কি, এই প্রকৃতিতে প্রাকৃতিক যে শক্তি, এই প্রাকৃতিক শক্তি সব এটিপি হিসাবে থাকে। বুঝছো? হ্যাঁ, তাইলে এই পৃথিবীতে বুঝছি। প্রাকৃতিক শক্তি সব এটিপি হিসাবেই থাকে। এটিপি ছাড়া এই পৃথিবীতে প্রাকৃতিক কোনো শক্তি নাই। তাহলে তুমি যেইখানে বুঝবা যে এটিপি, সেখানে বুঝবা কি আছে তাইলে? প্রাকৃতিক শক্তি। শক্তি আছে। শক্তি আছে। এইটা হচ্ছে প্রাকৃতিক শক্তি। এই কথা এখানে বারবার লিখবে। এই জন্য আমরা যদি বলি যে এটিপি কে জৈব মানে শক্তির মুদ্রা বলা হয়। কি বলা হয়? শক্তির মুদ্রা। মুদ্রা দিয়ে কি হয়? কেনা বেচা হয়। আর এখানের মুদ্রা কি, মানে উদ্ভিদের ভেতরে অথবা এই প্রাণীর ভিতরের মুদ্রা কি? ভিতরের মুদ্রা হচ্ছে শক্তি। যার যত শক্তি সে তত বড় লোক। তাহলে যার যত এটিপি বেশি সে তত বড় লোক। এই জন্য বলতেছে এটিপি কে শক্তি মুদ্রা। কোনো সমস্যা আছে? না স্যার, এইটা হচ্ছে ক্লিয়ার। ফ্যাক্টর। সে ফাইন কি আছে না গেছে? টাইম চলে এসছে। আচ্ছা, চলে যাক, কোনো অসুবিধা নেই। তাইলে আমরা এতক্ষণ যতটুকু বুঝলাম, এতে কি কোনো অসুবিধা আছে তোমার? না স্যার। আচ্ছা, ঠিক আছে। আমরা বইয়ের ভিতরে একটুখানি দেখে শেষ করি। তোমার কি ব্যস্ততা আছে? না স্যার, আমার কোনো ব্যস্ততা নেই। আচ্ছা, ঠিক আছে। তাইলে তোমাকে একটু ফ্রি দেখাই আছি দিই ওরা যা করলো। সারাদিন। তাহলে এই বিক্রিয়াটা আমরা বুঝছি, এসব সব আমরা দেখবো, অসুবিধা নেই। আমাদের পড়া শেষ মোটামুটি। এসব বাংলা কথা একবার দেখাই দিলে বুঝে যাবা। তো আমরা যতটুকু পড়ছি ততটুকু একটু দেখে নিই। এই যে বুঝছো, আলোক নির্ভর পর্যায়ে কি হয়? আলো অপরিহার্য, এটা তো আমরা পড়ছি। আলো ছাড়া হবে না। কি করে? সৌরশক্তিতে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। এখানে হইলটা কি, উপরে ঘটনাটা ঘটলোটা কি? এটা কি ছিল প্রথমে, কি শক্তি হিসাবে ছিল? সূর্য শক্তি। আলোক শক্তি, হ্যাঁ। আলোক শক্তি বা সূর্য শক্তি, সৌরশক্তি। সেই সৌরশক্তিতে থেকে কি শক্তিতে পরিণত করলাম? এইটা হচ্ছে ইলেকট্রন প্রোটন যেই চলে আসছে সেই রাসায়নিক চলে আসছে, রাসায়নিক ব্যাপার হয়ে যাচ্ছে। ঠিক আছে? ঠিক আছে। তাহলে সৌরশক্তিকে কি শক্তিতে পরিণত করলাম? রাসায়নিক শক্তিতে। রাসায়নিক রাসায়নিক শক্তি। শক্তিতে। এই যে ইলেকট্রন প্রোটন মানে রাসায়নিক শক্তি।
তাহলে সৌরশক্তিতে কে রাসায়নিক শক্তিতে পরিণত করলাম। এই যে তাই লিখছে যে সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করা হয়। এই যে এই প্রক্রিয়ায় এটিপি এনএডিপি, এই এটিপি যেরকম একটা মুদ্রা, মনে করো কি যে এটিপি হচ্ছে 1 টাকার কয়েন, আর এই যে এনএডিপিএইচ এইটা হচ্ছে 10 টাকার নোট। বুঝলা? ওই 10 টাকার জি নোট স্যার। ভাঙাইলে অনেকগুলো 1 টাকার নোট 1 টাকার কয়েন পাওয়া যাবে। হ্যাঁ এই এনএডিপিএইচ ও সেরকম অনেকগুলো এনএডিপিএইচ যদি তুমি মানে একটা এনএডিপিএইচ যদি তুমি ভাঙো অনেকগুলো এটিপি পাওয়া যাবে। শেষমেশ মুদ্রা হচ্ছে এটিপি। এই জিনিসটা মনে রাখো। তাহলে এটিপি আচ্ছা। উৎপন্ন হবে, হাইড্রোজেন উৎপন্ন হবে। কোনো সমস্যা আছে? ওই যে না দেখে স্যার। আসলাম তো উপরে হাইড্রোজেন উৎপন্ন হয়। হ্যাঁ আলোর ফোটন কণা রূপান্তরিত হয়ে শক্তিকে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের মাধ্যমে এটিপির অণুর ফসফেট গ্রুপের রাসায়নিক বন্ধন শক্তি হিসেবে যুক্ত হয়। ওই যে সেই হলো মানে শক্তিটা কি হলো, ফসফেট গ্রুপের রাসায়নিক বন্ধন শক্তি হিসেবে থাকে। ওই যে রাসায়নিক শক্তিতে যুক্ত হলো না, এটিপি এডিপির সাথে ফসফেট যুক্ত হলো, সাথে শক্তি যুক্ত হলো, হ্যাঁ ওই সেই কথা বলতেছে এখানে। আর ওই যে যেটা কি বলে আমরা পড়াইলাম হচ্ছে সোলার প্যানেল, যেটা হ্যাঁ। সোলার প্যানেল ক্লোরোফিল শুনছো না? জি স্যার। ওই উদ্ভিদের ভিতরে সোলার প্যানেল আসলে ক্লোরোফিল। যেটা পাতায় থাকে। হ্যাঁ, যেটা পাতাতে থাকে। কারণ আমি ওই যে ছবি এঁকে দেখাইলাম না, এটা ওই যে উদ্ভিদের সাথে তোমাদের বোঝানোর জন্য বললাম। আসলে এইভাবে না বুঝাইলে বিষয়টা কঠিন হয়ে যায়। তোমরা দেখবা যখন তোমাদের ব্যাচে পড়াবে তখন তোমরা চোখে চাঁদ তারা দেখবা, সর্ষের ফুল দেখবা, যে কি পড়াচ্ছে কিছুই তো বুঝতেছি না। খুবই ঝামেলা। আমাদের খুব কষ্ট হয়েছে যখন আমরা পড়ছি। যাই হোক, এখন জিনিসগুলো তোমার কনসেপ্টটা বুঝাইতেছি, এখন ওইটার সাথে মিলাই মিলাই দিলে কি হচ্ছে, এখন সহজ হয়ে যাচ্ছে না বিষয়টা। হ্যাঁ স্যার। এইটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, এই বিক্রিয়াটা ক্লোরোফিল। ক্লোরোফিল কি, ওই যে সোলার প্যানেল, এই সোলার প্যানেলই উদ্ভিদের ভিতরে পাতার ভিতরে যে ক্লোরোফিল থাকে ওইটা। ক্লোরোফিল কি করে, আলোক শক্তি গঠন করে। আলোক শক্তি কি হিসেবে আসে, ফোটন হিসেবে আসে, এটা তোমরা জানো? আলোক শক্তি আপনি বললেন ফোটন। আচ্ছা, যাই হোক, ওই যে আলোক শক্তি তো একটা শক্তির একটা নাম দিবা না তুমি? হ্যাঁ স্যার। মনে করো যে বিভিন্ন ধরনের শক্তি, আকর্ষণ শক্তি, বিকর্ষণ শক্তি, অমুক শক্তি, আলোক শক্তি, অমুক শক্তি, তমুক শক্তি, এরকম নাম দিবা না বিভিন্ন। জি তা স্যার। আলোক শক্তি ফোটন আকারে আসে। এই জিনিসটা মনে রাখো। ফোটন কি বোঝার দরকার নেই। আলোটা যখন শক্তি হিসাবে আমরা ইউজ করি তখন সেটা ফোটন, ফোটন আসলে। এই যে সে কি করে, তাহলে ফোটন মানে শক্তি শোষণ করে, এবং শোষণ কিন্তু ফোটনের শক্তি সঞ্চয় এডিপি। এই দেখো সেই কাহিনী আমরা যেটা একটু আগে দেখালাম তোমাকে। এডিপি কি করে, অ্যাডিনোসিন ডাইফসফেট অজৈব ফসফেটের সাথে, মানে এডিপি যুক্ত হয় কিসের সাথে, এই ফসফেটের সাথে যুক্ত হয়ে মিলিত হয়ে তৈরি করে কি এটিপি। দেখছো ব্যাপারটা? জি স্যার। হ্যাঁ, এটিপি তৈরির প্রক্রিয়াকে ফটোফসফোরাইলেশন বলে। আচ্ছা, এই যে কোনো কিছুর সাথে যদি ফসফেট যুক্ত করা হয়, তোমার নাম কি? আমার নাম হাবিব। হাবিব। তাহলে তোমার সাথে যদি ফসফেট যুক্ত করা হয় তাহলে হচ্ছে ফসফোরাইলেশন সেটার নাম। মানে কোনো কিছুর সাথে যদি তুমি ফসফেট যুক্ত করো তাহলে সেটার নাম কি হবে? সেই প্রক্রিয়াটাকে কি বলে? ফসফোরাইলেশন। ফসফোরাইলেশন। আর যদি তুমি সেই ফসফোরাইলেশনটা করো আলোর সাহায্যে, তাহলে কি বলা যায় সেই ফসফোরাইলেশনকে? ফটোফসফোরাইলেশন। ফটো ফসফোরাইলেশন। ফটো মানে আলোর ইংরেজি ফটো। তাহলে যে ফসফোরাইলেশন ফটোর সাহায্যে করা হয় তাকে ফটো ফসফোরাইলেশন বলতেছে। এ কি মুখস্থ করার জিনিস? না স্যার। এটা বোঝার জিনিস। মানে বোঝারও জিনিস নাই, হচ্ছে শব্দ অনুযায়ী, ওয়ার্ড মিনিং অনুযায়ী। তাহলে এডিপির সাথে এই যে এই বিক্রিয়াটা তোমাকে বুঝাইলাম উপরে, যে এডিপির সাথে যখন ফসফেট যুক্ত হয় তাহলে এটা একটা ফসফোরাইলেশন হয়েছে কিসের সাহায্যে? আলোর সাহায্যে। এই জন্য এটাকে বলছে ফটোফসফোরাইলেশন। তৈরি হয়েছে কি এটিপি। এটিপি তৈরি হয়েছে। এই যে আলো আর ক্লোরোফিল সাহায্য করছে, মানে ক্লোরোফিলের ভিতরে এই কাহিনী হয়েছে, আর আলো হচ্ছে শক্তি হিসাবে আসছে ওই ফোটন কণা হিসাবে। বুঝছো? এটা হলো এই, এটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়ে। আর আলোক পর্যায়ে কি হবে না, ওই যে সেই কার্বন ডাইঅক্সাইড আর পানি যুক্ত হয়ে তৈরি করবে হচ্ছে গ্লুকোজ। এতে তো কোনো অসুবিধা নেই। না স্যার। এইটা হচ্ছে ব্যাপার। তাহলে এইটুকু যতটুকু বুঝাইছি, এতে কোনো প্রশ্ন আছে? না স্যার, ক্লিয়ার আছে, কোনো আচ্ছা, সমস্যা নেই। ঠিক আছে। এইসব কোনো ইয়ে নাই, সব বাংলা কথা লেখা। এই যে এডিপি এটিপি ইয়ে বোঝাইছে, এই দেখো এটিপি হ্যাঁ, এটিপি। তাহলে কি হয়, এই যে এটিপি একবার এডিপিতে পরিণত হয়,
আবার এডিপি ঘুরে ফিরে এটিপিতে পরিণত হয়। এটা ঘুরতেই থাকে। তাহলে কি হয়? এটিপি থেকে যখন এডিপি তৈরি হয় তাহলে শক্তি কি হবে? শক্তি উৎপন্ন হবে। এই দেখো সেই শক্তি উৎপন্ন হয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। ও, ঠিক আছে? আর এই এডিপি থেকে যখন এটিপি উৎপন্ন হবে তখন কি হবে? আবার শক্তি উৎপন্ন হবে। শক্তি গ্রহণ করবে। আচ্ছা, শক্তি গ্রহণ করবে এই সে। যে সেই শক্তি গ্রহণ করতেছে। এই যে হচ্ছে ফসফেট, এই তিনটা হচ্ছে ফসফেট। এটিপি মানে কয়টা ফসফেট বলছিলাম? তিনটা। এই যে তিনটা ফসফেট, 1 2 3। আর এডিপি মানে কয়টা ফসফেট বলছিলাম? দুইটা। এই দেখো একটা দুইটা ফসফেট। আর এটা হচ্ছে অ্যাডিনোসিন। অ্যাডিনোসিন কি জানার দরকার নাই। অ্যাডিনোসিন অ্যাডিনোসিন অ্যাডিনোসিন। তাহলে অ্যাডিনোসিন তিনটা ফসফেট, এটা অ্যাডিনোসিন দুইটা ফসফেট। এই তিনটা থেকে যখন দুইটা হয় তখন শক্তি উৎপন্ন হয়, দুইটা থেকে যখন তিনটা হয় তখন শক্তি গ্রহণ করে। এই হচ্ছে খেলা। এই জন্য এডিপি মানে এটিপি কে বলতেছে জৈব মুদ্রা। ও সবসময় শক্তি নিয়ে ওর কাজ। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। তাহলে তোমার বাসা কোথায়?